হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইনফর্মাল স্ট্রাকচার নিয়ে এসেছি। এই স্ট্রাকচারগুলোকে তোমরা প্রায় ব্যবহার হতে দেখবে। আর যারা মুভি লাভার, যারা সিনেমা দেখতে ভালোবাসো, তারা প্রত্যেকটা মুহূর্তেই এই স্ট্রাকচারগুলোর সম্মুখীন হবে আর প্রায় কনফিউজড হয়ে যাবে যে এই স্ট্রাকচারটার, এই ফ্রেজটার কি অর্থ, সেন্টেন্সে এটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আজকে আমি এই ধরনেরই কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। এই প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা ফ্রেজকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলতে শুনি, আর ইউ বেঞ্চিং মি? তো আর ইউ বেঞ্চিং মি এর কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটার ব্যবহার, এই ফ্রেজটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই তুমি কি আমাকে ঝুলাচ্ছ। দ্যাট মিনস তুমি কি আমাকে অপেক্ষায় রাখছো। অর্থাৎ কোনো প্রতিশ্রুতির মধ্যে না এসে বা যেটা করার কথা, যে সম্পর্কে যাওয়ার কথা সেটা না করে তুমি কি আমাকে ঝুলিয়ে রাখছো। আমরা প্রায় সময় এই স্ট্রাকচারটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো রিলেশনে কেউ কাউকে ঝুলিয়ে রাখে। দ্যাট মিনস কেউ আরো বেটার অপশন পেলে তাকে ছেড়ে দিতেও পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমরা বলতে পারি তুমি আমাকে ঝুলিয়ে রাখছো কেন? Why are you benching me? Why are you benching me? যদি আমি বলি আমাকে ঝুলিয়ে রাখা বন্ধ করো বা আমাকে অপেক্ষায় রাখা বন্ধ করো আর একটা সিদ্ধান্ত নাও। স্টপ বেঞ্চিং মি অ্যান্ড মেক আ ডিসিশন। স্টপ বেঞ্চিং মি অ্যান্ড মেক আ ডিসিশন। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি আমাকে ঝুলিয়ে রাখছো নাকি আমি শুধু বেশি ভাবছি। আর ইউ বেঞ্চিং মি অর am I just overthinking? Are you benching me or am I just overthinking? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে, এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর ইউ বেঞ্চিং মি এরকম ফ্রেজকে আমরা সেন্টেন্সে যখন ব্যবহার হতে শুনবো তখন তার অর্থটা ঠিক কেমন হবে। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা প্রায় বলি আমি তাকে বিশ্বাস করি না, কিন্তু আমি তার কথায় তালে তাল মিলিয়ে চলছিলাম। তার কথা আমার বিশ্বাস হচ্ছিল না বা তার মতে আমি একমত ছিলাম না, কিন্তু আমি শুধু তালে তাল মিলিয়ে চলছিলাম বা আমি তালে তাল মিলিয়ে চলবো। আমি তার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলবো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব I will play along, I am playing along, I was playing along। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি তালে তাল মিলিয়ে চলবো কারণ আমি ঝামেলা চাই না। I will play along because I don't want trouble. I will play along because I don't want trouble. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সঠিক সময় আসা পর্যন্ত আমি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলবো। I will play along until the right time comes. I will play along until the right time comes. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা I will play along বা I'm playing along, I was playing along এই স্ট্রাকচারটার ব্যবহার কি করে করছি, এই ফ্রেজটার ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। তো আমরা প্রায় মুভিতে বলতে শুনবে I don't take the bait। তো এই ফ্রেজটার কি অর্থ? এটার অর্থ হলো আমি ফাঁদে পা দিই না। দ্যাট মিনস আমি কোনো ট্র্যাপে পা দিই না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাদের ফাঁদে পা দিই না কারণ আমি তাদের পরিকল্পনাটা জানি। I don't take the bait because I know their plan. I don't take the bait because I know their plan. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় আমাকে পরীক্ষা করে কিন্তু আমি ফাঁদে পা দিই না। She always tests me but I don't take the bait. She always tests me but I don't take the bait. যদি আমি বলি আমি এবার ফাঁদে পা দিচ্ছি না, I'm not taking the bait this time. I'm not taking the bait this time. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে বা যখন মুভিতে এটার ব্যবহার হবে বা কোনো পডকাস্টে ব্যবহার হবে তখন খুব সহজেই তোমরা এটাকে বুঝতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা।
আমরা প্রায় বলতে শুনি I would be screwed without something বা without someone। তো এই ফ্রেজটার কি অর্থ? দেখো, এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু ছাড়া বা কাউকে ছাড়া আমি খুব সমস্যায় পড়তাম, আমি খুব বড় মুশকিলে পড়তাম। দেখো, এখানে স্ক্রুর অর্থ হলো বিগ ট্রাবল বা হেল্পলেস হয়ে পড়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ক্রুর ব্যবহার এখানে করব। আর স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সে স্ক্রুড এর ব্যবহার করেছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি না থাকলে বা তোমাকে ছাড়া আমি খুব বড় সমস্যায় পড়তাম, I would be screwed without you. I would be screwed without you. যদি আমি বলি আমি তোমার সাহায্য ছাড়া খুব বড় মুশকিলে পড়তাম, খুব বড় সমস্যায় পড়তাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I would be screwed without your help. I would be screwed without your help. দেখো, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, প্রত্যেকটা ফ্রেজ কিন্তু আজকে ইনফর্মাল, অর্থাৎ আমরা প্রতিদিনের কনভারসেশনে, ক্যাজুয়াল কনভারসেশনে এই ফ্রেজগুলোর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আমার বাবা মাকে ছাড়া খুব বড় সমস্যায় পড়তাম, বা আমার বাবা মা না থাকলে আমি খুব বড় সমস্যায় পড়তাম, আমি খুব খারাপ পরিস্থিতিতে পড়তাম, সেন্টেন্সটা কি হবে? I would be screwed without my parents. I would be screwed without my parents. যদি আমি বলি তোমার ফোনটা ছাড়া তুমি সমস্যায় পড়তে, সেন্টেন্সটা কি হবে? You would be screwed without your phone. You would be screwed without your phone. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কত সহজেই আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো that rings a bell. That means that sounds familiar. That means কোনো কিছু শুনে বা কোনো কিছু দেখে আমরা যখন বলবো যে আমার চেনা চেনা লাগছে, আমার এটা পরিচিত লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না বা আমি বুঝতে পারছি না ঠিক এক্সাক্ট কি হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করব। দেখো, দ্যাট রিংস আ বেল, তার অর্থ এটা নয় যে সব সময় শুনে পরিচিত মনে হচ্ছে। আমরা কোনো কিছু যখন মনে করতে পারছি না, বাট মনে হচ্ছে যে আমি এটা জানি, একটু একটু মনে পড়ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি স্পষ্ট মনে করতে পারছি না, কিন্তু ওটা পরিচিত লাগছে, ওটা আমার পরিচিত মনে হচ্ছে, আমার চেনা চেনা মনে হচ্ছে। I don't remember clearly, but that rings a bell. I don't remember clearly, but that rings a bell. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার মুখটা পরিচিত লাগছে, কিন্তু আমি তাকে ঠিক করে মনে করতে পারছি না। দেখো, এখানে আমরা দ্যাট এর জায়গায় অন্য কোনো নাউনেরও ব্যবহার করতে পারি। এখানে আমরা হার ফেস বা হিজ ফেস এর ব্যবহার করতে পারি দ্যাট এর জায়গায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হার ফেস রিংস আ বেল, বাট আই কান্ট প্লেস হার। দেখো, এখানে আমরা আই কান্ট প্লেস হার এর ব্যবহার করেছি, এটাও কিন্তু একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ হলো আমি তাকে ঠিক করে মনে করতে পারছি না। দ্যাট মিনস আমি তাকে কোথায় দেখেছি বা সে কে আমি ঠিক করে মনে করতে পারছি না, এরকম অর্থে আমরা আই কান্ট প্লেস হার এর ব্যবহার করতে পারি। আই কান্ট প্লেস হিম, আই কান্ট প্লেস ইউ। আমরা প্রায় বলে থাকি গানটা চেনা চেনা লাগছে বা গানটা শুনেছি মনে হচ্ছে, পরিচিত মনে হচ্ছে, কিন্তু আমি কথাগুলো মনে করতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? দ্য সং রিংস আ বেল, বাট আই কান্ট রিকল দ্য লিরিক্স। দ্য সং রিংস আ বেল, বাট আই কান্ট রিকল দ্য লিরিক্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা যে ফ্রেজ দুটো দেখবো সেই দুটো ফ্রেজ হলো একটু ফর্মাল। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি দ্যাটস অন মি। দ্যাটস অন মি কে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করতে পারি। আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার যখন আমরা অর্থ করি যে এটা আমার দোষ, দ্যাট মিনস দ্যাটস মাই ফল্ট, বা আই টেক দ্য ব্লেম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এটা আমার দোষ, এই দোষটা, এই দায়টা আমি নিচ্ছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। আবার এই ফ্রেজটাকে আমরা আমি এটা টাকা পরিশোধ করব, আমি এটা টাকা দেব, দ্যাট মিনস অফারিং টু পে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় খেতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি দ্যাটস অন মি, দ্যাট মিনস আমি বিলটা পে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওকে দোষ দিও না, এটা আমার দোষ, ডোন্ট ব্লেম হিম, দ্যাটস অন মি। ডোন্ট ব্লেম হিম, দ্যাটস অন মি।
যদি আমি বলি ভুলটা তোমার নয়, ভুলটা আমার, সেন্টেন্সটা কি হবে? দ্যাট মিনস ভুলটা তোমার নয় আমার, সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা দ্যাটস এর জায়গায়, দ্যাট ইজ এর জায়গায় এখানে আমরা দ্য মিস্টেক ইজ এর ব্যবহার করব। দ্য মিস্টেক ইজ অন মি, নট ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিলটা নিয়ে চিন্তা করো না, ওটা আমি দিয়ে দেব, বা ওর খরচটা আমি দিয়ে দেব, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, দ্যাটস অন মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, দ্যাটস অন মি। দেখো সেন্টেন্সে আমরা দ্যাটস অন এর জায়গায় ইটস অন এর ব্যবহারও প্রায় হতে শুনি। দ্যাট মিনস আমরা সেন্টেন্সে এরকমও বলতে পারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, ইটস অন মি, তাহলেও সেন্টেন্সটা সঠিক। অর্থাৎ আমরা সেন্টেন্সে দুভাবেই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, দ্যাটস অন মি বা ইটস অন মি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা কারো সাহায্যের বা কোনো উপকারের জন্য যখন প্রচন্ড কৃতজ্ঞ হই, তখন আমরা প্রায় বলে থাকি তোমার এই সাহায্যের জন্য আমি যতই থ্যাংক ইউ বলি, যতই ধন্যবাদ জানাই, ততই কম হবে। দ্যাট মিনস এটাকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ করা যাবে না। দ্যাট মিনস আমি এটার জন্য প্রচন্ড কৃতজ্ঞ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব আই কান্ট থ্যাংক ইউ এনাফ। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। যদি আমি বলি তোমার সাহায্যটার জন্য আমি তোমাকে যতই ধন্যবাদ জানাই কম হবে, সেন্টেন্সটা কি হবে? আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর ইউর হেল্প। আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর ইউর হেল্প। যদি আমি বলি আমাকে সমর্থন করার জন্য আমি তোমার প্রতি অসীম কৃতজ্ঞ, দ্যাট মিনস এই সমর্থনটার জন্য, তুমি যে আমাকে সমর্থন করেছো এটার জন্য তোমাকে যতই ধন্যবাদ জানাই কম হবে, সেন্টেন্সটা কি হবে? আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর সাপোর্টিং মি। আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর সাপোর্টিং মি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ যেগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। যখন এগুলোর ব্যবহার শুনি তখন আমরা বেশ কনফিউজড থাকি যে সেন্টেন্সে এটা ঠিক কি অর্থ হচ্ছে। আর এবার থেকে এগুলোকে একটু ব্যবহার করার চেষ্টা করো, প্রতিদিনের কনভারসেশনে এই ফ্রেজগুলোর ব্যবহার করো আর নিজেদের ইংলিশটাকে একটু অ্যাডভান্সড করে তোলো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.